ডায়াবেটিস থাকলে রেডিয়েশন নিতে জটিলতা হতে পারে। কিভাবে সতর্ক থাকবেন, রেডিয়েশন নিতে কি নিয়ম মানবেন, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক অঙ্কোলজিস্ট ডক্টর সৌম্যদীপ পান্ডাকে। নমস্কার, আমি ডক্টর সৌম্যদীপ পান্ডা, কনসালটেন্ট রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আজকের বিষয় লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেডিয়েশন চলাকালীন, এবং এটা ডিপেন্ড করে যে কোন সাইটে বা কোন জায়গায় আমরা রেডিয়েশন দিচ্ছি, তার সাথে একটা ডিপেন্ডেন্সি আছে। যেরকম ধরুন, মোস্টলি রেডিয়েশন চলাকালীন কিন্তু আমরা অ্যাজ সাচ কোনো রেস্ট্রিকশন করি না। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন আমরা যেটা বলি যে বাইরের খাবার খাবেন না, স্পাইসি খাবার বা অয়েলি খাবার অ্যাভয়েড করবেন, এটাই আমরা ইন জেনারেলি বলে থাকি। এবং পার্টিকুলারলি হেড অ্যান্ড নেক রেডিয়েশন চলাকালীন কিন্তু কিছু স্পেশাল প্রিকশন নেওয়া উচিত খাওয়া দাওয়ার ব্যাপারে। যেরকম একটা হচ্ছে যে রেডিয়েশন যখন দিই আমরা, রেডিয়েশন যখন আস্তে আস্তে ফ্র্যাকশনসগুলো বাড়ছে, এই প্রসঙ্গে একটা বলে রাখি যে রেডিয়েশন কিন্তু একদিনে পুরোটা দেওয়া হয় না। রেডিয়েশন একটা ফ্র্যাকশনেটেড চিকিৎসা। মানে ধরুন, হেড অ্যান্ড নেক ক্যান্সারে আমরা 30 থেকে 35টা রেডিয়েশন দিয়ে থাকি। এটা সপ্তাহে 5 দিন করে সোম থেকে শুক্র রেডিয়েশন হয়, তো 6 to 7 উইক্সের ট্রিটমেন্ট। তো গ্র্যাজুয়ালি যত রেডিয়েশন এগোতে থাকে তত কিন্তু কিছু কিছু সিমটম হয়, তাকে বলে হচ্ছে মোস্টলি ডার্মাটাইটিস এবং মিউকোসাইটিস। মানে স্কিন এবং মুখের ভেতরে বা গলার ভেতরে যে মিউকাস মেমব্রেন থাকে তার কিছু পরিবর্তন, তার জন্য কিন্তু গলার ভেতরে বা মুখের ভেতরে কিছু ব্যথা হয়। এবার এই ব্যথা হওয়ার জন্য কিন্তু ফুড হ্যাবিটটাকে একটু কন্ট্রোল করতে হয়। মানে ধরুন, রেডিয়েশনের আগে হয়তো পেশেন্ট শক্ত খাবার খেতে পারছিল, রেডিয়েশন চলাকালীন কিন্তু সেই ধরনের খাবার খেলে চলবে না, খাবারটাকে সেমি সলিড ফর্মে খেতে হবে। কিছু ক্ষেত্রে খাবারটা একদম পুরোপুরি মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে লিকুইড খাবারও খাওয়াতে হতে পারে। এবং এই সময় আমরা জোর দিই যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাবার, যেরকম ধরুন ছাতু, তারপরে আপনার দুধ জাতীয় খাবার যেগুলোতে প্রোটিন রিচ খাবার, এবং আপনার সয়াবিন এবং ডাল, খিচুড়ি, মাছ, মাংস, ডিম তো আছেই, যাতে এই খাওয়ার সুষম আহার একজন পেশেন্ট পেয়ে থাকেন। এই খাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিউট্রিশন কিন্তু রেডিয়েশন, কেমোথেরাপি, এই যে ট্রিটমেন্টে যে টক্সিসিটিগুলো, এগুলোকে অনেক ভালোভাবে সহ্য করতে হেল্প করে, যাতে ওনার ব্লাড কাউন্ট, এগুলো দেখা যায় যারা ভালোভাবে নিউট্রিশন স্ট্যাটাস মেনটেন করে রেখেছেন তাদের কিন্তু ব্লাড কাউন্টগুলো অনেক কম ফল করে। রেডিয়েশন ব্যাপারটা অনেকেই ভয় পান, কিন্তু একটা জিনিস বলার যে কেউ কিন্তু এক্স রে বা সিটি স্ক্যান শুনলে ভয় পান না। যেরকম এক্স রে বা সিটি স্ক্যান করার সময় কোনোভাবেই লাগে না, রেডিয়েশন নেওয়ার সময় কিন্তু কোনোভাবে লাগে না। এটা একদমই নন ইনভেসিভ প্রসিডিওর। মানে এখানে কিন্তু কোনো রকম সুচ ফোটানো হয় না, কিচ্ছু হয় না। একটা শুধু বড় মেশিন থাকে, মেশিনের তলায় একটা কাউচ আছে, মানে একটা বিছানার মতো অংশ। যেরকম সিটি স্ক্যানে আপনারা কাউচের উপরে বা এর উপরে শুতে হয়, সেরকম রেডিয়েশন মেশিনেও একটা কাউচ থাকে, কাউচের উপরে পেশেন্ট শোবেন। পার্টিকুলার কিছু অ্যাঙ্গেল থেকে রেডিয়েশন বিম ফায়ার করা হবে, অ্যারাউন্ড 15-20 মিনিটস মতো ম্যাক্সিমাম সময় লাগবে। তারপরে আবার পেশেন্ট বাড়ি চলে যেতে পারে। কাজে রেডিয়েশনের সাথে কিন্তু অযথা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই যে রেডিয়েশন নেওয়ার সময় খুব লাগে, এরকম কিছু নয়। কিন্তু একটা জিনিস আমার বলে রাখা দরকার, সেটা হচ্ছে রেডিয়েশন যত আস্তে আস্তে এগোতে থাকে ফ্র্যাকশানগুলো, যত ফ্র্যাকশান বাড়তে থাকে তত কিছু আস্তে আস্তে সাইড এফেক্ট ডেভেলপ করে। যেরকম যেটা আমি বলছিলাম, হেড অ্যান্ড নেক রেডিয়েশনের ক্ষেত্রে গলায় ব্যথা বা মুখের ভেতরে ব্যথা। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিন্তু রেডিয়েশন চলাকালীন সবসময় পেশেন্টকে সাপোর্ট দিয়ে থাকি, যে আমরা সবসময় পেশেন্টকে এনকারেজ করি যে আপনার যে কোনো মুহূর্তে যা অসুবিধা হবে আমাদের বলবেন, অ্যাকর্ডিংলি আমরা কিন্তু মেডিসিন প্রেসক্রাইব করি, যাতে ওনার ব্যথা, কষ্ট এগুলো অনেকটা লাঘব করা যায়। কাজেই রেডিয়েশন নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো রকম জায়গা আমি দেখছি না, কোনো রকম কারণ আমি দেখছি না। আমরা যে ইমেজিং করি দুটো পার্ট থাকে, একটা ডায়াগনস্টিক, একটা থেরাপিউটিক। ডায়াগনস্টিক যে ইমেজ, মানে ধরুন কেউ একজনের ক্যান্সার হয়েছে, হেড অ্যান্ড নেক ক্যান্সার পেশেন্ট, উনি পিজি থেকে একটা সিটি স্ক্যান করে নিয়ে এসছেন। সিটি স্ক্যান প্লেটটা আমি দেখলাম, ঠিক আছে, প্লেটটা দেখে আমি বুঝতে পারলাম যে ওনার এই স্টেজ রয়েছে। এরপরে আমি রেডিয়েশনের জন্য যখন ওনার প্ল্যানিং করব, সেই প্ল্যানিংটা কিন্তু এই সিটি স্ক্যানের উপরে হবে না। এই প্ল্যানিংটা কিন্তু হবে একটা স্পেশালাইজ সিটি স্ক্যান মেশিনের সাহায্যে, যেটা রেডিয়েশন ডিপার্টমেন্টে অ্যাভেলেবেল। এবং এই ধরনের যে সিটি স্ক্যান যেটা হয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে থেরাপিউটিক, মানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আমার যে পেশেন্টকে আমি রেডিয়েশন দেব,
সেই প্ল্যানিংয়ের জন্য কম্পিউটারে আমি যে বিম প্লেস করব, আমি যে টিউমারটাকে চিহ্নিত করব, তার জন্য স্পেশাল ফরম্যাটে এই সিটি স্ক্যানটা লাগে, তাকে বলে ডাইকম ফরম্যাট। এবং সেটা যেখানে সিটি স্ক্যান হবে সেই জায়গাতেই, মানে যেখানে রেডিয়েশন হবে সেই জায়গাতেই সিটি স্ক্যানটা দরকার, কেননা সেই জায়গায় মেশিনের প্যারামিটার্স, সেই জায়গায় কম্পিউটারের যে আমাদের যে প্রিডিফাইন যে গাইডলাইনগুলো, সেগুলো কিন্তু অন্য জায়গার কোনো ডাইকম সিটি হয়তো অ্যালাউ নাও করতে পারে। তো সেই জন্য প্ল্যানিং সিটি স্ক্যান কিন্তু অলওয়েজ যে সেন্টারে, সেটা আমাদের সেন্টারে হোক বা অন্য কোনো সেন্টারে হোক, সেই সেন্টারে একটা স্পেশালাইজড সিটি স্ক্যান, পেশেন্টকে একটা পার্টিকুলার পজিশানে প্লেস করে সিটি স্ক্যান নিয়ে তারপরে ওই সিটি স্ক্যানের ছবিগুলো আমরা কম্পিউটারে দেখেই কিন্তু রেডিয়েশন দেব। কাজেই আমি আরেকবার রিপিট করছি, পেশেন্টের ডায়াগনোসিসের জন্য বা স্টেজিংয়ের জন্য আমরা বাইরের সিটি স্ক্যান অবশ্যই অ্যাকসেপ্ট করব, আমরা অবশ্যই দেখব। সিটি স্ক্যান হোক, পেট সিটি স্ক্যান হোক, এমআরআই হোক, অবশ্যই আমরা দেখব। কিন্তু রেডিয়েশনের জন্য একটা স্পেশালাইজড আলাদা সিটি স্ক্যান দরকার, যেটাকে বলে সিটি স্ক্যান ফর রেডিওথেরাপি প্ল্যানিং। এটা হচ্ছে থেরাপিউটিক একটা সিটি স্ক্যান, মানে থেরাপিউটিক পারপাসে সিটি স্ক্যান। এর কিন্তু কোনো রিপোর্ট হয় না, এটা কিন্তু কোনো রেডিওলজিস্ট দেখেন না, এটা কিন্তু আমরা রেডিয়েশন অঙ্কোলজিস্টরা আমাদের নিজেদের জন্য, নিজেদের সুবিধার্থে, মানে টিউমারটাকে আমরা চিহ্নিত করার জন্য এবং প্ল্যানিংয়ের জন্য আমরা ইউজ করি। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু বাইরের এমআরআই বা পেট সিটির সিডি আনতে বলি পেশেন্টকে। সেখানে কি হয়, আমরা আমাদের যে কম্পিউটার সিস্টেম সেটা এতটাই উন্নত যে আমাদের সিটি স্ক্যানের সাথে ওই এমআরআই বা পেট সিটি স্ক্যানের ছবিটাকে কিন্তু জুড়ে দেওয়া যায়, যাতে আমরা ভালোভাবে টিউমারকে চিহ্নিতকরণ করতে পারি। রুগীর আগে কি চিকিৎসা হয়েছে বা ক্যান্সারের আগে কি স্টেজ ছিল, ট্রিটমেন্ট উনি বাইরে কিছু পেয়েছেন কি না, তারপরে এখন ট্রিটমেন্ট টিউমারটা কতটা কি রেসপন্স করেছে, পার্টিকুলারলি পেশেন্ট যদি আগে রেডিয়েশন পেয়ে থাকেন সেই রেডিয়েশনের ডিটেলসগুলো, কেমোথেরাপির ডিটেলস, এগুলো অবশ্যই দরকার। প্রত্যেকটা পুরনো রিপোর্ট কিন্তু গুছিয়ে রাখা উচিত যে কোনো ক্যান্সার পেশেন্টের, ফর ফিউচার রেফারেন্স। সুগার অলওয়েজ অ্যাডভাইস করি যে যাতে কন্ট্রোল থাকে, সুগার কন্ট্রোল থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে আমরা সবসময়ই প্রেফার করি ডায়াবেটোলজিস্ট একজন দেখবেন এবং অ্যাকর্ডিংলি সুগারের জন্য কিছু মেডিসিন দেবেন। এবার আসলে কিছু ক্ষেত্রে আমাদের রেডিয়েশন চলাকালীন স্টেরয়েডস দিতে হয়, যেরকম ব্রেন টিউমারে যখন আমরা চিকিৎসা করি তখন আমরা স্টেরয়েডস দিয়ে থাকি, তো তার জন্য অনেক সময় সুগার বাড়ে। তো সেই জন্য আমরা সবসময় বলি ডায়াবেটোলজিস্টকে দেখাবেন যাতে উনি আপনার সুগারের ওষুধ বা ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করেন সেইভাবে, যাতে সুগারটা কন্ট্রোলে থাকে। তবে সুগার বেশি মাত্রায় থাকলে রেডিয়েশনের অতটা অসুবিধা হয় না, কিন্তু কেমোথেরাপি দেওয়ার আগে সুগারটাকে একদম কন্ট্রোল করে নেওয়া উচিত। সুগার কিন্তু নর্মাল লেভেলে না এলে কেমোথেরাপি দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। যেখানে রেডিয়েশন দেওয়া দরকার সেখানে কিন্তু আপনারা চিন্তা করবেন না, কনফিউজড হবেন না, রেডিয়েশন সেখানে নিতে হবে, অযথা রেডিয়েশন নিয়ে আতঙ্কিত হবেন না। এবং অনেক ক্ষেত্রে আমি এই প্রশ্নটা শুনতে পাই যে রেডিয়েশন নিলে কি পেশেন্টের কাছে ছোট বাচ্চাদের বা বাড়ির লোকেদের যাওয়া যাবে? এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভয়ের কিছু নেই, কেননা রেডিয়েশন নেওয়া মানে এমন নয় যে পেশেন্টের শরীর থেকে রেডিয়েশন বেরোবে। কাজেই পেশেন্টের, ক্যান্সার পেশেন্টদের কিন্তু ফ্যামিলি সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। তো কাজেই অবশ্যই যে পেশেন্ট রেডিয়েশন নিচ্ছেন আপনারা তার পাশে যাবেন, তার কেয়ার করবেন। পেশেন্টের থেকে আপনাদের কোনো রকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটুকু আপনাদের আমি কমপ্লিটলি অ্যাসিওর করতে পারি। এবং রেডিয়েশন চলাকালীন পেশেন্টের খাওয়ারের দিকে নজর দিতে হবে, খাওয়ার যাতে ঠিকঠাক হয়, সুষম আহার হয় এবং বাইরের খাওয়ার যাতে অ্যাভয়েড করেন। যারা স্মোকার বা অ্যালকোহলিক তাদের কিন্তু কমপ্লিটলি এটা অ্যাভয়েড করতে হবে। এবং রেডিয়েশন চলাকালীন কোনো রকম গ্যাপ বা ব্রেক দেওয়া কিন্তু উচিত নয়। আমি এলাম না রেডিয়েশন নিতে, আমার ইচ্ছে করছে না, এটা কোনো কথা নয়। রেগুলারলি কিন্তু রেডিয়েশন নিতে আসতে হবে। যদি কোনো শারীরিক অসুবিধা থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবুকে বলবেন, উনি যদি মনে করেন তবেই আপনি রেডিয়েশন বন্ধ রাখবেন, নাহলে কিন্তু রেডিয়েশন বন্ধ করবেন না। অসংখ্য ধন্যবাদ ডক্টর সৌম্যদীপ পান্ডাকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। চিকিৎসা সংক্রান্ত আরও কোনো পরামর্শের দরকার হলে চোখ রাখুন মেডিটিভসের পর্দায়, সেখানে আরও বিভিন্ন প্রথিতযশা চিকিৎসকরা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।